আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশটি কাদের কাছে নিরাপদ? কারা এর উত্তরসূরি? কারা জনগণের কাছে জনপ্রিয় বা কারা এই দেশটাকে রক্ষণাবেক্ষণ করতে পারে? সঠিক দেশপ্রেম কাদের কাছে? এই বিষয়টি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা। গণতন্ত্র বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, কিন্তু সেই গণতন্ত্র কাদের কাছে জীবিত আছে, কাদের কাছে মৃত, এবং কারা জামাত ইসলামের এই মুহূর্তে বিরোধিতা করছে এবং কোন বিএনপি পন্থী, বিশেষ করে কোন বিএনপি পন্থী এই কাজটি করছে এবং তারা বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে একটি বিভ্রান্ত সৃষ্টি করছে, বিভাট সৃষ্টি করছে, ঐক্য বিনষ্ট করছে। ইতিমধ্যে ফাটলের জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু করছে। তারা আসলে কি আওয়ামী লীগ, নাকি বিএনপি, নাকি অন্য কোনো দোষর হতে পারে? সম্মানিত ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ আজকের বিষয়টি আপনাদেরকে জানিয়েছি কিছুদিন আগে। শাহেদ আলম নামের একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, ইউটিউবার, তিনি বলেছেন জামাত ইসলামী মির্জাফরের বেশে চলে এসেছে। খুবই দুঃখজনক। এরপরে আরেকজন অনলাইন অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, কলামিস্ট, বাংলাদেশের জনপ্রিয় একজন অনলাইন ভিত্তিক এবং টকশো ভিত্তিক পরিচালক, এই টকশো ভিত্তিক জনপ্রিয় একজন ব্যক্তি, তিনি জাহিদুর রহমান। আপনারা দুইজনের ছবি দেখেছেন। ইউটিউবার এবং সাংবাদিক ছিলেন পূর্বের শাহেদ আলম, তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী হয়েছেন। জাহিদুর রহমান তিনি কিন্তু বাংলাদেশের মধ্যে আছেন, দেশে আছেন। বিগত সরকারের রসানলে পড়ে তিনি কিন্তু অনেক থেকে বঞ্চিত ছিলেন, অনেক অধিকার থেকে বঞ্চিত ছিলেন। তিনি কিন্তু সবসময় সোচ্চার এবং সত্য ন্যায়ের পথে কথা বলেছেন, কিন্তু কিছু কারণ আছে যেটা আপনাদের সামনে এই মুহূর্তে বলা জরুরি। যারা বিগত দিনে কথা বলেছেন স্বৈরাচারকে হটানোর জন্য, আর এখন কথা বলছে জামাত ইসলামকে হটানোর জন্য, তাদের মধ্যে অন্যতম দুইজন ব্যক্তিকে আমি খুবই মার্ক করেছি বা গুরুত্বপূর্ণ সহকারে দেখছি। তারা একজন ব্যক্তি হচ্ছে সাংবাদিক শাহিদুর রহমান, তিনি যুক্তরাষ্ট্রে থাকেন, এবং বাংলাদেশে যিনি থাকেন তিনি জাহিদুর রহমান। দুইজন নামের মধ্যে কিন্তু অদ্ভুত মিল আছে, শাহিদুর রহমান এবং জাহিদুর রহমান। কথাটি আপনাদের সামনে আসলে হেয়ালি করে বলছি না, বা এটাকে গুরুত্ব কমিয়ে বলছি সেটাও না। এর মধ্যে আবার কিছুটা ইসলাম বিদ্বেষী আছে। কারণ জামাত ইসলামীকে বিদ্বেষপূর্ণভাবে দেখা, জামাত ইসলামীকে আক্রোশপূর্ণ দেখা, জামাত ইসলামীকে ক্ষমতায় আসা একটা চোখ রাঙানো অর্থে দেখা, সেটা কিন্তু ইসলাম বিদ্বেষীও বটে। সুতরাং দেশটা কাদের হাতে নিরাপদ, কেন নিরাপদ, এ বিষয়ে বিশ্লেষণ করবো। ইতিমধ্যে আপনাদের সামনে ধৈর্যচ্যুত ঘটানো আমার কোনো ইচ্ছা নেই, তবে কঠিন কঠিন কিছু বার্তা আপনাদের সামনে আসছে, সেটা অশনি সংকেত, যেটা আপনাদের সামনে না বললে আমি অনলাইন অ্যাক্টিভিস্ট হিসাবে, সোশ্যাল মিডিয়ার একজন ব্যক্তিত্ব হিসাবে আমার কাছে দায়বদ্ধতা থাকে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে যেটা বলছি, বাংলাদেশের একটি মৌলিক সিস্টেম আছে, সেটা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র কাদের কাছে নিরাপদ এবং গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে দেশের জাগ্রত, সুশীল, সামগ্রিক সকল বিষয়ের, সব ধর্ম বর্ণ নির্বিশেষে সব জনতার কাছে গণতন্ত্র হচ্ছে প্রাধান্য। গণতন্ত্রের বিষয়টা হচ্ছে কি, আপনি গণতন্ত্র হিসাবে যাকে চাবেন, জনগণ যাকে চাবে, বেশিরভাগ মানুষ যাকে চাবে, সেই হচ্ছে বাংলাদেশের প্রজাতন্ত্রকে নিয়ন্ত্রণ করবে। সংক্ষিপ্ত একটি বিবরণ আপনাকে দিলাম। গণতন্ত্রের সংজ্ঞা অনেকভাবে বিশ্লেষণ করা যায়, আমি ওদিকে যাচ্ছি না সময়ের কারণে। আমরা একটি বিষয় দেখেছি, শাহেদ আলমের বিষয়টি আমরা আগেও বলেছি, যে তিনি জামাত ইসলামের বিপক্ষে কথা বলেছেন এবং তিনি এমন পোস্ট করেছিলেন যে মির্জাফরের বেশে জামাত ইসলামে আসবে, এটা কখনো ভাবেনি। তিনি কিন্তু বাস্তবতা তুলে ধরেছেন এবং তিনি ইসলাম বিদ্বেষীও বটে। কারণ যখনই দেশটাকে কেউ বলছে আফগান তৈরি করার জন্য, আফগানিস্তান তৈরি করার জন্য, তখনই তিনি কিন্তু এই কথাগুলো বলেছেন। কিন্তু দেশটা আফগান হলে সমস্যা কি? আফগানিস্তান মানুষরা যারা বিগত 14 বছর ধরে, মানে 18 বছর ধরে যারা যুদ্ধে নিপীড়িত ছিলেন, মজলুম ছিলেন, জুলুম এর জালিমের অন্তর্ভুক্ত ছিলেন, মজলুম ছিলেন, এই আমেরিকার রোশানলে পড়েছিলেন, তারা যে ক্ষমতায় এসেছেন, সেই আফগানের পরিস্থিতি কি ভয়াবহ কোনো রূপ নিয়েছেন, না কোনো শান্তি বিরাজমান করছেন, সেটা আপনারা পর্যবেক্ষণ করুন। আপনাদের কাছে এই বিষয়ে বলবো না, কারণ আপনারা সামগ্রিক বিষয়গুলো আপনারা দেখেন। যারা অনলাইনে আছেন তারা এই বিষয়গুলো নখে দর্পণে জানান। আর যদি মনে করেন যে বিষয়গুলো তুলে ধরতে হবে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের কাছে বলছিলাম যে দুইজন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে, এবং তারা অনলাইন অ্যাক্টিভিস্ট, তাদের ফলোয়ার আছে ভালো, তাদের ভিডিও মানুষ দেখে ভালো, তাদের কথাও শুনে ভালো, তাদের দিক নির্দেশনাও খুবই ভালো। কিন্তু জামাত বিদ্বেষী মনোভাব মানে ইসলাম বিদ্বেষী। জামাত ইসলাম ক্ষমতায়, আমি আগেও বলেছি, ক্ষমতায় যেতে চায় না কোরআন এবং হাদিসকে না নিয়ে। কোনো দল ক্ষমতায় যেতে চায় না ইসলাম অনুশাসন না নিয়ে। কোনো দল ক্ষমতায় আসতে চায় না, পার্লামেন্টারিয়ান হতে চায় না সৎ লোকের আইন ছাড়া। এদেরকে
বিদ্বেষপূর্ণভাবে দেখা, আক্রোশপূর্ণভাবে দেখা মানে ইসলাম বিদ্বেষীর মনোভাব থেকে এই কথাগুলো চলে আসে। এরপর আরেকটি বিষয় হচ্ছে সাংবাদিক জাহিদুর রহমান তিনি যে কথাগুলো বলেছেন যে বিএনপি এবং জামাতের মধ্যে একটি আক্রমণাত্মক ভাব আসছে এবং এই আক্রমণটি জামাতের পক্ষ থেকে চলে আসছে বা জামাত থেকে আক্রমণটা শুরু হয়েছে, তিনি এই কথাটি বলেছেন। আচ্ছা, জামাতের অফিসিয়ালি কোনো কথা কিন্তু এভাবে বলা হয়নি। কোনো একটি প্রোগ্রামে আমির জামাত তিনি বলেছেন যে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে এই মুহূর্তে আমরা বিএনপির সাথে যাব কিনা, তা আপনারাই বলেন যে বিএনপির সাথে যাওয়া উচিত কিনা। এটা কি অফিসিয়ালি না নন অফিসিয়ালি, এটা আগে বুঝতে হবে। এটা কিন্তু অফিসিয়ালি কোনো বক্তব্য না। অফিসিয়ালি বক্তব্য যদি দিতেন, তাদের সোশ্যাল মিডিয়াতে আসেন, এই মুহূর্তে যথেষ্ট পরিমাণ ইউটিউবে আসেন এবং ফেসবুকের ভেরিফাইড পেজ আছেন এবং বর্তমান ধারার যে গণমাধ্যম তারা কিন্তু জামাতকে কভারেজ করছেন, তাদের মাধ্যমে এই বিষয়গুলো জানাতে পারতেন। সুতরাং এটা কোনো অফিসিয়ালি না। এখন বিভ্রান্তিকারীরা যারা সৃষ্টি করছেন তারা কিন্তু চাচ্ছে যে জামাত এবং বিএনপির মধ্যে একটি ফাটল সৃষ্টি করুক এবং এই মুহূর্তে এর মধ্যে আওয়ামী লীগের যারা দোসর ছিলেন, স্বৈরশাসকের যারা কর্মকর্তা ছিলেন, স্বৈরশাসকের যারা আমলাতন্ত্র ছিলেন, তারা কিন্তু এর মধ্যে একটা ফায়দা লোটার ব্যবস্থা করবে বা ফায়দা লোটার চেষ্টা করছে যে আওয়ামী লীগ এবং জামাত ইসলামীকে একটি দ্বন্দ্বের মধ্যে ফেলে আমরা একটু লুটিপুটি খাবো বা ইতিমধ্যে আমরা আবার সেই স্বৈরাচারী পদক্ষেপ নিয়ে আমরা আবার ক্ষমতায়ন করব। এই বিষয়টি তিনি চাচ্ছে বা তারা চাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটি অঙ্গন অশনি সংকেত। আমি পরবর্তী ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ করেছি, সেটার বিষয়ে আমরা আসবো অবশ্যই। সে বিষয়ে আপনারা তৎপর থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো এই বিষয়ে জানানোর জন্য। কাদের হাতে দেশ নিরাপদ? তৃতীয় একটি পয়েন্ট আমি নোট করেছিলাম যে কাদের হাতে মানে জনগণ নিরাপদ, দেশ নিরাপদ, মাটি নিরাপদ, এ ভূখণ্ড নিরাপদ। স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবে কারা? মূলত গণতন্ত্রগামী যদি বাংলাদেশকে করতে হয় গণতন্ত্রের হিসাবে, তাহলে প্রজাতন্ত্রকে একটু ফলো করতে হবে। বাংলাদেশের সমাজতন্ত্র আর প্রজাতন্ত্র আর পরিবারতন্ত্র বলে একটি কথা আছে। সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান যখন চলে গেলেন দেশের থেকে বা দেশ থেকে তাকে বিতাড়িত করা হলো, হত্যা করা হলো, তখন কিন্তু শেখ হাসিনা পরবর্তীতে আবার ক্ষমতায় এসেছেন, মানে এর একটা পরিবারতন্ত্র। এবং শেখ হাসিনা যখন ক্ষমতা থেকে চলে যাবে অথবা তিনি আবার পুনর্বাসন করবেন, তখন কিন্তু শেখ রেহানা অথবা তার ছেলে সজীব ওয়াজেদ জয় আবার প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী পদায়ন করতে পারে। এটাকে বলা হয় কি গণতন্ত্র নাকি পরিবারতন্ত্র? আপনাকে দেওয়া। এরপরে আপনারা যদি দ্বিতীয় একটি দল দেখেন, বাংলাদেশের প্রধান দলের মধ্যে বাংলাদেশ ন্যাশনাল পার্টি, যেটাকে বাংলাদেশ মানে বিএনপি বলা হয়, সেটার মধ্যে আপনি যদি দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাল ছেড়ে দেওয়ার পরে, তিনি চলে যাওয়ার পরে বেগম জিয়া কিন্তু হাল ধরেছেন। বেগম জিয়া হাল ধরার পরে তারেক রহমান অথবা তারেক জিয়া কিন্তু হাল ধরেছেন এবং ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন এটাও কিন্তু পরিবারতন্ত্রের একটি গঠনে পরিণত হয়েছে। সুতরাং গণতন্ত্রকামী দেশে পরিবারতন্ত্রের একটা প্রক্রিয়া চলছে। এরপরে যদি আপনি বলতে চান বা শুনতে চান যে অন্যান্য দলের মধ্যে কিভাবে, সেটা হচ্ছে জামাত ইসলামীকে দেখেন। জামাত ইসলামের আমির তার ছেলেকে আমির বানায়নি। শুরু থেকে এ পর্যন্ত জামাত ইসলামের যে আমির নির্বাচিত হয়েছেন, সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন, তারা কিন্তু কখনো পরিবারতন্ত্র না, তারা কিন্তু কখনো লেজর ভিত্তিক কাজ করেনি। তারা করছে কি গঠনতন্ত্র এবং সেটা গণতন্ত্রের পুনরুদ্ধারের কাজে সবসময় সেটাকে বাস্তবায়ন করেছে। কখনো আমির হয়েছেন পাবনাতে, কখনো আমির হয়েছেন ফরিদপুরে, কখনো আমির হয়েছেন ঢাকাতে, কখনো আবার আমির হয়েছেন সিলেটে। কোনো পরিবারের সাথে কোনো মিল নাই। তবে হ্যাঁ, ইসলামিক আদর্শগত দিক থেকে ইখওয়ানুল মুসলিমিন হিসাবে এক মুসলমান আরেক মুসলমানের ভাই হিসাবে এবং গঠনতন্ত্র হিসাবে বা সুসংগঠিত একটি দল হিসাবে তাদের সিস্টেম হয়ে তাদেরকে আমির নির্বাচন করা হয়েছে। এটা কিন্তু গণতন্ত্রের একটি মূল ধারা এবং গণতন্ত্র টিকে আছে শুধুমাত্র একমাত্র জামাত ইসলামের কাছে। তাই ছাড়া গণতন্ত্র আর কারো কাছে পাবেন। আপনি যদি স্যার এরশাদকেও যদি এখানে টেনে আন, তিনিও কিন্তু চাচা হিসেবে বাংলাদেশে খ্যাত আছেন। তাকে যদি হিসাব করেন, তিনি ছিলেন, তারপরে রওশন এরশাদ আছেন তার স্ত্রী, তারপরে তার ভাই আছেন। এভাবেই তারা গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে পরিবারতন্ত্রের একটা রাজত্ব কায়েম করেছে। এখন দেশটাকে যদি গণতন্ত্র বলি বা গণপ্রজাতন্ত্রী বলি, তাহলে কিন্তু গণতন্ত্রের মূল ধারাতে বাংলাদেশ আছেন। কিন্তু আমরা কিন্তু কিছু দলের যে লিডার আছেন, নেতৃত্ব আছে, দেশের প্রধান দলগুলো, তারা কিন্তু গণতন্ত্রের মধ্যে নেই। সুতরাং এটা কোন দিকে যাচ্ছে আপনারাই বুঝেন। এবং জামাত ইসলামী দেশের হাল ধরলে আসলে কি হতে পারে? ইসলামিক অনুশাসন হতে পারে, বিচার বিভাগ নির্দলীয় হতে পারে, বিচার কার্যকলাপ ইসলামিক অনুশাসনের মধ্যে হতে পারে কোরআন সুন্নাহর বিধিতে। পার্লামেন্টটাকে কোরআনকে আরো মানে সাবলীল ভাষায় এবং পুনরুজ্জীবিত ভাষায় জাগ্রত করে কোরআনের বিধিবিধানকে কায়েম করতে পারে। এটা আফগানিস্তানে
কথায় আপনারা যারা বলছেন তাদের সাথে কিছুটা মিল রয়েছে। কেউ আবার বলছেন আফগানিস্তান বাংলাদেশকে তৈরি করার লক্ষ্যে যারা কাজ করছে তাদেরকে এই কাজ করা যাবে না, তারা কিন্তু দোসরে হাসিনা আছেন। সুতরাং আমরা যে কথাগুলো বলছি এবং আমরা যে প্রতিষ্ঠার সিস্টেমগুলো বলছি, সেখানে আপনারা যদি আরেকটু হিসাব করেন, শেখ মুজিবুর রহমানের জন্মদিবস পালন করেন তাদের দল হিসেবে, শেখ হাসিনার জন্মদিন পালন করেন বা তাদের দলের প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করেন, সেটা কিন্তু দলীয়গতভাবে এটা পালন করা। আমি কিন্তু তাদেরকে বাধ্য করছি বা তাদেরকে নিষেধ করছি এটা না, এটা একটা প্রতিক্রিয়ার কথা বলছি। তারা এই দিবসগুলো পালন করে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বা দেখতে পাচ্ছি বা পূর্বে থেকেও দেখে আসছি যে বাংলাদেশের যে ন্যাশনাল পার্টি, জাতীয় পার্টি, এই বিএনপি, তারা কিন্তু প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে, তাদের লিডারের জন্মদিন পালন করে, তাদের প্রতিষ্ঠা বার্ষিকী ভালো ভালো কথা বলে, তাদের বিভিন্ন প্রক্রিয়া চলে। কিন্তু জামাত ইসলামের প্রতিষ্ঠিত বার্ষিকী তো এই তো অল্প কিছুদিন হয়ে গেল, তারা কিন্তু কখনো প্রতিষ্ঠিত বার্ষিকী পালন করে নাই, তাদের নেতার জন্মদিনও পালন করে নাই, মৃত্যুদিনও পালন করে নাই, এই ধরনের কোনো রেওয়াজই তাদের মধ্যে নেই। শেখ মুজিবুর রহমানের যারা দল করে, আওয়ামী লীগ করে, তারা শেখ মুজিবকে আদর্শ মানে, শেখ হাসিনাকে আদর্শ মানে। বাংলাদেশের বিএনপি দলকে যারা সমর্থন করেন তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনুসরণ করেন, তারা আদর্শকে ধারণ করেন, খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেন, তারেক জিয়ার আদর্শকে ধারণ করেন। তারপরে হোসেন মোহাম্মদ এরশাদের পার্টি যারা করেন তারা কিন্তু জাতীয় পার্টির আদর্শকে ধারণ করেন, এরশাদের আদর্শ ধারণ করেন, তার ভাই কাদেরকে ধারণ করেন বা তার স্ত্রী রওশন এরশাদকে ধারণ করেন। এভাবে তাদের একটি সিস্টেমই বা ডিপ্লোম্যাটিক যে সিস্টেম, সেটাকে ধারণ করে তারা এই বিষয়গুলো তুলে ধরেন বা বক্তব্যের ক্ষেত্রে বলেন, সাবলীল ভাবেও বলেন, মাঠেও বলেন, ময়দানেও বলেন এবং স্টেজেও বলেন। সুতরাং তাদের মধ্যে যে ধারণকৃত বা আদর্শ লালন, সেটা কোন দিকের আপনারা জানেন। কিন্তু জামাত ইসলামী তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে না, তাদের নেতার কোনো জন্মদিন পালন করে না, মৃত্যুদিন পালন করে না, তাদের কোনো ব্যক্তিকে আদর্শ হিসেবে ধারণ করে না বা তারা কে কাউকে অনুসরণ করে সেটাও না। তারা কি করে? তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুসরণ করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান হচ্ছে আদর্শ হচ্ছে একমাত্র রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করতে হবে, লালন করতে হবে, এই অনুযায়ী জীবনকে পরিবর্তন করতে হবে, গড়তে হবে এবং কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন পরিবর্তনের ধাপে এগিয়ে যেতে হবে। এখন আপনি বলেন, দেশটাকে কাদের কাছে নিরাপদ হবে, দেশের জনপ্রিয়তা কাদের কাছে পাবে, দেশটা কোন দিকে গেলে ভালো হবে, দেশের গণতন্ত্র কোথায় গেলে টিকে থাকবে, দেশটা কোন দিকে নিয়ে যেতে যাবে বা দেশের মান উন্নয়ন বা উন্নয়নশীল দেশ হিসেবে কারা গড়ে তুলতে পারবে, এগুলো আপনারা নিয়ন্ত্রণ করেন। আপনারা একটি কথা মনে রাখবেন যে আমাদের প্রয়াত শিল্পী চরমনাইপন্থী ছিলেন আইনুদ্দিন আজাদ রাহিমাহুল্লাহ, তিনি একটি কথা বলেছিলেন, নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ। এটা আবার আপনার অন্য মাইন্ডে নেবেন না, কারণ আপনার আদর্শকে যদি লালন করতে হয়, দেশকে পরিবর্তন করতে হয়, একটি ধর্ম বর্ণ যদি পরিবর্তন করতে হয়, তাহলে আপনাকে কিছু বিষয় মানতে হবে। এটাকে আপনার মন্তব্য করলে হবে না বা আপনাকে এটা নিয়ে বিতর্কিত করলে হবে না। দেশটার এই পরিস্থিতিতে আপনার কোন দিকে নিয়ে যাচ্ছেন, কেন এই দ্বন্দ্ব, কেন এই ফাসাদ, দেশটা কারা নিয়ন্ত্রণ করতে পারবে। আপনাদের কাছে আজকের ভিডিওতে সঠিকভাবে যে উপস্থাপন করেছে, সঠিক যে কথাগুলো বলতে পেরেছি এবং কিছু কথা হয়তো বা ভুল হতে পারে কথার মধ্যে, সেটা আমিও মেনে নিতে পারি, কারণ মানুষ যারা তারা ভুল করবে, ভুল হবে কথাবার্তা। সকলের কাছে সুন্দর প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যদি ভালো থাকে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। গণতন্ত্রকামী এবং জাগ্রত মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছানোর জন্য আপনারাই সহযোগিতা করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।